আইপিএল এখন মাঝ পর্যায়ে পেরিয়ে গেছে সেটা বলতে পারি, কেননা আইপিএল এর 10টা দল লিগ পর্যায়ে 14টা করে ম্যাচ খেলবে, প্রতিটা দল এর মধ্যে 8টা-9টা করে ম্যাচ খেলে ফেলেছে। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে আইপিএল এর এই দলগুলোকে নিয়ে একটা ফেভারিট র্যাঙ্কিং করেছিলাম, শিরোপা জয়ের জন্য কোন দল কোন অবস্থায় রয়েছে। এরপরে সময় যত গড়িয়েছে, টুর্নামেন্টের ম্যাচগুলো টার্নিং পয়েন্ট তো আমরা করছি, সেখানে অনেকেই কমেন্টস করেছেন যে ভাই আরেকটা ফেভারিট র্যাঙ্কিং করা হচ্ছিল না। সেটার পেছনে একটা বড় রিজন, আইপিএল এ খেলাগুলো মাঝখানে কোনো গ্যাপ নেই, মানে একটা অফ ডেতে সুস্থিরভাবে যে একটা ফেভারিট র্যাঙ্কিং করবো ওই অবস্থানে প্রতিদিনই আসলে খেলা রয়েছে। উইকেন্ডে গিয়ে আবার কোনো কোনো দিন হচ্ছে দুটো করে খেলাও আসলে আইপিএল এ থাকে। কিন্তু এখন মনে হলো যেহেতু এই 50%-এর বেশি ম্যাচ খেলা হয়ে গেছে দলগুলোর, করি আর একটা ফেভারিট র্যাঙ্কিং আগেরটার সঙ্গে মেলাই। এখন যেটা হবে সেটার সঙ্গে বা টুর্নামেন্ট শেষে মেলাবো। আগের ফেভারিট র্যাঙ্কিং এর তো অনেক কিছু ওলটপালট হয়ে গেছে। ধরেন সানরাইজার্স হায়দ্রাবাদকে সেখানে আমি শিরোপা জয়ে 1 নম্বর ফেভারিট রেখেছিলাম, তাদের পারফরমেন্সের অবস্থা তো এবার করুন। প্রথম 8 ম্যাচের মধ্যে মাত্র 2টো খেলায় তারা জিততে পেরেছে, ফলে অবভিয়াসলি তাদের ওই ফেভারিট র্যাঙ্কিং 1 থেকে এবার ব্যাপক পতন ঘটেছে। কোথায় রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং কোন দলগুলো শিরোপা জয়ের জন্য এই মুহূর্তে ফেভারিট 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, আমি আরেকটা র্যাঙ্কিং করছি, আমার সঙ্গে আপনি মিলিয়ে নিতে পারেন। 10 নম্বরে আমি রাখছি রাজস্থান রয়্যালসকে। টুর্নামেন্ট শুরু হওয়ার আগেও তাদেরকে বোধহয় আমি 10 নম্বরেই রেখেছিলাম। দলটা এখন পর্যন্ত 9টা ম্যাচ খেলে মাত্র 2টো ম্যাচ জিতেছে, এবং তার চেয়ে বড় কথা সর্বশেষ 3 ম্যাচে তারা যেইভাবে হেরেছে, যেভাবে তারা জিততে জিততে হেরে গিয়েছে, যেভাবে লাস্ট ওভারে 9 রান করতে না পেরে সুপার ওভারে গিয়ে হেরেছে, লাস্ট 3 ওভারে 25 রান না করতে পেরে হেরেছে, লাস্ট 2 ওভারে 18 রান না করতে পেরে হেরেছে। এইখান থেকে রিকভার করা এই রিয়ান পারাগদের দলের পক্ষে সম্ভব হবে বলে আমার কাছে মনে হয় না। আমি তাদেরকে এখনো 10 নম্বরেই রাখছি। 9 নম্বরে চেন্নাই সুপার কিংস, মহেন্দ্র সিং ধোনির দল। এখন দলটা আক্ষরিক অর্থেই ধোনির দল, কেননা তাদের ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়ের ইনজুরির কারণে এই টুর্নামেন্টের এই সিজনটাই শেষ হয়ে গিয়েছে। ধোনি ক্যাপ্টেন্সিটা আবার নিয়েছেন, কিন্তু তাতে করেও চেন্নাইয়ের পারফরমেন্স যে খুব ভালো হচ্ছে তা নয়। এই দলটাও আসলে একটু আন্ডার পারফর্মিং। আমি তাদেরকে প্লে অফ পজিশনে রেখেছিলাম, তবে টুর্নামেন্টে এখন পর্যন্ত তাদের যে পারফরমেন্স সেইটা মোটেই আশাব্যঞ্জক নয়। তারা 8 ম্যাচে মাত্র হচ্ছে গিয়ে 2টো খেলা জিতেছে। মহেন্দ্র সিং ধোনি একটা ম্যাচ জেতালেও ওভারঅল তাদের ক্রিকেটিং অ্যাপ্রোচটা একটু আউটডেটেড, একটু ব্যাকডেটেড হয়ে গেছে বলে আমার কাছে মনে হচ্ছে। ফলে ষষ্ঠ শিরোপা জয়ের ধারে কাছে আমি তাদেরকে দেখছি না। তাদেরকে 9 নম্বরে রাখছি, চেন্নাই সুপার কিংসকে। 8 নম্বরে কলকাতা নাইট রাইডার্স, গতবারের চ্যাম্পিয়ন। এই দলটার এবার আবার খেলা দেখে মনে হচ্ছে যে সামথিং ইজ ব্রোকেন, মানে গতবারের দলটা থেকে কিছু একটা মিসিং, ভেঙে চুরে গিয়েছে। সেটা প্ল্যানিং থেকে শুরু করে মাঠের ক্রিকেটের এক্সিকিউশন পর্যন্ত। ধরেন এইখানটাতে তারা ওই যে সবচেয়ে দাম দিয়ে প্রায় 24 কোটি রুপি দিয়ে কিনলো যে ভেঙ্কটেশ আয়ারকে, তিনি পারফর্ম করতে পারছেন না। ওয়েস্ট ইন্ডিজের সেই তাদের দীর্ঘদিনের বিশ্বস্ত প্লেয়ার সুনীল নারিন, আন্দ্রে রাসেলদের পারফরমেন্সও মোটেও আশাব্যঞ্জক না। পুরো টিমটাতে ওই রকম জেলিংটাও নাই। নানান রকম কথাবার্তা হচ্ছে আইপিএলে, তাদের ওই যে ইডেন গার্ডেন্সের কিউরেটরকে প্রশ্নবিদ্ধ করছেন তাদের ক্যাপ্টেন। সো সবকিছু মিলিয়ে একটা লেজে গোবরের অবস্থা কলকাতা নাইট রাইডার্সের। আমি লাস্ট ওই যে টুর্নামেন্ট শুরুর আগে ফেভারিট র্যাঙ্কিংয়েও তাদেরকে ওই প্লে অফ পজিশনের বাইরেই রেখেছিলাম। এবার তাদেরকে আরো পিছিয়ে আমি 8 নম্বরে রাখছি। 7 নম্বরে সানরাইজার্স হায়দ্রাবাদ, যাদেরকে আসলে 1 নম্বরে রেখেছিলাম টুর্নামেন্ট শুরু হওয়ার আগে। ভাই আমার মনে হয় না যে হায়দ্রাবাদ গতবার যেই ক্রিকেট খেলেছে এবং এইবার গতবারের কোর টিমটা তারা যেভাবে ধরে রেখেছে, সঙ্গে তারা যেভাবে ধরেন লেটসে ঈশান কিষানকে অ্যাড করেছে, লেটসে মোহাম্মদ শামিকে অ্যাড করেছে, তাতে করে টপ 4-এর বাইরে এই সানরাইজার্স হায়দ্রাবাদকে কেউ রেখেছিলেন বলে আমার কাছে মনে হয় না। কিন্তু তারা আসলে পারফর্ম করতে পারেনি এবং খুব সারপ্রাইজিংলি তাদেরকে ডুবিয়েছে তাদের ব্যাটিং। ধরেন টুর্নামেন্টের 8 ম্যাচ খেলে তারা মাত্র 2টো ম্যাচ জিতেছে। প্রথম খেলাটাতে তারা 286 রান করেছে, ঠিক তার গত বছরের টোনে খেলাটা শুরু করেছিল, এবং আরেকটা ম্যাচে পাঞ্জাবের বিপক্ষে তারা 245 চেস করে জিতেছে। এবং এই 2টা ম্যাচের বাইরে যে 6টা ম্যাচ, সেই 6টা ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের অ্যাভারেজ স্কোর কত জানেন? মাত্র 155। ট্রাভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিষান, নীতিশ কুমার রেড্ডি, এইখানটাতে হচ্ছে কি হাইন্ডিক ক্লাসেনদের দলের এই যদি করুণ অবস্থা হয় ব্যাটিং এর, তাহলে আর কিভাবে কি? স্বামীও পারফর্ম করতে পারেনি, তিনি তো একাদশ থেকে ড্রপ গিয়েছেন। সো সবকিছু মিলিয়ে আমি এখনো এক্সপেক্ট করি যে টুর্নামেন্টের এই শেষ পর্যায়ে তার হাতে আর 6টা ম্যাচ লিগ পর্বে আছে। হয়তো এত খারাপ দল কি এটা কিভাবে হবে যে একটা লেট সার্জ হয়তো বা তাদের কাছ থেকে আমরা দেখব, কিন্তু সেইটা প্লে অফে তোলার ক্ষেত্রে হয়তো বা যথেষ্ট হবে না। আমি সানরাইজার্স হায়দ্রাবাদকে 6 নম্বরেই না 7 নম্বরে রাখছি। 6 নম্বরে রাখছি লখনৌ সুপার জায়ান্টসকে।
লখনৌ সুপার জায়ান্টসের এই টিমটার এখন পর্যন্ত তাদের পারফরমেন্স কিন্তু ভালো, বেশ ভালো, এবং সেই জায়গাটাতে তাদের ওইখানটাতে টপ 3 এর উপরে তারা বেশি করে নির্ভর করছে মিচ মার্শ, এইডেন মার্করাম এবং নিকোলাস পুরান, এবং তারা পারফর্মও করছেন, যথেষ্ট ভালো পারফর্ম করছেন। বোলিংটা নিয়ে একটুখানি প্রশ্নের জায়গাতে রয়েছে, নিয়ে যে কোনো কিছুই এই দলটার পক্ষে সম্ভব, কিন্তু আমি তাদেরকে এখনো এই অবস্থাতে দাঁড়িয়েও 6 নম্বরের উপরে রাখতে পারছি না। 5 নম্বরে দিল্লি ক্যাপিটালস। দিল্লি ক্যাপিটালস কিন্তু ভালো কিছু ম্যাচ খেলেছে, ভালো কিছু জয় তাদের রয়েছে। এই যে ঠিক যেমনভাবে তারা ওই যে কি বলা চলে যে যেই ম্যাচটা তারা জিতে গিয়েছিল সুপার ওভারে নিয়ে গিয়ে রাজস্থান রয়্যালসের বিপক্ষে, তো সেই দলটা মানে অক্ষর প্যাটেল, মিচেল স্টার, কুলদীপ যাদবদের এই দলটা আমার মনে হচ্ছে যে তারা আরেকটু ভালো হয়তো বা তাদের এক্সপেকটেশনের জায়গায় রয়েছে, এবং ধরেন আমি 5 নম্বরে রাখছি মানে তো তারা প্লে অফে খুব সহজেই খেলতে পারে, কিন্তু আমি তাদেরকে এই মুহূর্তে দাঁড়িয়ে 5 নম্বরেই রাখছি। যদিও এই মুহূর্তে পয়েন্ট টেবিলে তারা 8 ম্যাচে হচ্ছে গিয়ে 6টাতে জিতে 12 পয়েন্ট নিয়ে তারা রয়েছে হচ্ছে গিয়ে একেবারে টেবিলের 2 নম্বর স্থানে, তারপরও আমি তাদেরকে ওইখানটাতে 5 নম্বরে রাখছি। পয়েন্ট টেবিলে এই মুহূর্তে 1 নম্বরে রয়েছে যেই দলটি গুজরাট টাইটান্স, তাদেরকে আমি রাখছি 4 নম্বরে আমার ফেভারিট র্যাঙ্কিংয়ে। 8 ম্যাচে তাদেরও হচ্ছে গিয়ে 12 পয়েন্ট, এবং এইখানটাতে তারা ওই নেট রান রেটে এগিয়ে থাকার কারণেই টেবিলের 1 নম্বরে রয়েছে। এই দলটার ব্যাটিংটাও কিন্তু খুব টপ হেভি, এবং টপ 3 তাদের হচ্ছে গিয়ে খুব ভালো পারফর্ম করছেন ওইখানে শুভমান গিল, ওইখানে জশ বাটলার এবং হচ্ছে গিয়ে সাই সুদর্শন, তারা খুব ভালো পারফর্ম করছেন। বোলিংটাও তাদের ভালো হচ্ছে, সাই কিশোর তো দুর্দান্ত করছেন, রাশিদ খানের শুরুটা একটু বিবর্ণ থাকলেও তিনি কামব্যাক করেছেন ভালোভাবে, মোহাম্মদ সিরাজকেও নিজেকে নতুনভাবে ইনভেন্ট করেছেন মনে হচ্ছে। তো সবকিছু মিলে দলটা খুব এখন পর্যন্ত খুব দারুণ পারফর্ম করছেন, এবং অবভিয়াসলি রেজাল্টও সেটার প্রমাণ, কিন্তু আমি তাদেরকে এই মুহূর্তে দাঁড়িয়েও পয়েন্ট টেবিলে তারা 1 নম্বরে থাকলো, আমি ফেভারিট র্যাঙ্কিংয়ে শিরোপা জয়ের জন্য তাদেরকে আমি 4 নম্বরে রাখছি। বাকি থাকে আর 3টা দল। 3 নম্বরে আমি এইখানটাতে রাখছি পাঞ্জাব কিংসকে। পাঞ্জাব কিংস এইবার তারা হচ্ছে গিয়ে রিকি পন্টিং এর এই দল, প্রীতি জিন্তার এই দল, তারা হচ্ছে গিয়ে এইবার একটা নতুন অ্যাপ্রোচে খেলাটা শুরু করেছে। গতবারের দলটা খোল নলচে পাল্টে দিয়ে খেলা শুরু করেছে, এবং এখন এই পর্যায়ে এসেও তাদের পারফরমেন্সে খুব ভালো 10টা পয়েন্ট তাদের রয়েছে। পারফরমেন্স তাদের হচ্ছে গিয়ে ঠিক আছে, এবং আমার কাছে মনে হয় যে যখন এইখানটাতে এই দলটা টিম স্পিরিটটা আসলে দুর্দান্ত, যেই কারণে তারা 111 রান ডিফেন্ড করেও জিতে যেতে পারে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। এই দলটার আসলে আমি মনে করছি যে শিরোপা জয়ের চান্স থাকলেও থাকতে পারে। পাঞ্জাব কিংস 2014 পর গত 10টা সিজন তারা প্লে অফেই উঠতে পারেনি, কোয়ালিফাই করতে পারেনি। আমি তাদের এবার এক্সপেক্ট করছি প্লে অফে কোয়ালিফাই করবে, শিরোপা জয়ের জন্য আমি তাদেরকে 3 নম্বরে রাখছি। 2 নম্বরে মুম্বাই ইন্ডিয়ান্স, এবং মুম্বাই ইন্ডিয়ান্স আসলে মুম্বাই ইন্ডিয়ান্সের মতোই। টুর্নামেন্টের শুরুতে তাদেরকে প্রবলি আমি 4 নম্বরে রেখেছিলাম, এখন তাদের 2 নম্বরে উঠে আনছি। দেখুন টুর্নামেন্টের প্রথম 5 ম্যাচের মধ্যে তারা মাত্র একটা ম্যাচ জিতেছিল, তারা খুবই স্লো স্টার্টার হিসেবে কুখ্যাতি রয়েছে আইপিএল, এবং এবারও তারা